এডিএস ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা একটা ইপিসি কোম্পানি নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। টেকনো ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। ওকে, টেকনো ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির কাজটা কি? প্রধানত জেনারেশন, ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন সেগমেন্টে এরা ইপিসি প্রোভাইড করে। ওকে, 1963 সালে আহ ইনকর্পোরেট হয়েছিল কোম্পানিটি, এবং হেডকোয়ার্টার যদি আমরা দেখি কলকাতারই, কলকাতা বেসড একটি কোম্পানি এটা। ইঞ্জিনিয়ারিং এর যে বিজনেস সেগমেন্ট সেগুলো যদি আমরা দেখি, ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এই সেগমেন্টটা থেকে কিন্তু কোম্পানির মোস্ট অফ দ্য রেভিনিউ জেনারেট হয়। দেন ফিউল গ্যাস ডিসালফারাইজেশন, অ্যাডভান্স মিটারিং। অ্যাডভান্স মিটারিং মানে হচ্ছে যেখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্টের তরফ থেকে স্মার্ট মিটার এনেবল করা হচ্ছে, সেইখানের ইনফ্রাস্ট্রাকচার বা মিটারিং সলিউশন কিন্তু টেকনো প্রোভাইড করে। দেন ডাটা সেন্টার, এই ডাটা সেন্টারটার উপরে কিন্তু আমি খুব ফোকাস রাখার চেষ্টা করছি, কারণ আমরা যদি দেখি ডাটা সেন্টারের গ্রোথ কিন্তু ওভারঅল পুরো ওয়ার্ল্ডে একটা হিউজ লেভেলে বাড়ছে। তাহলে আমরা যদি দেখি টেকনো ইলেকট্রিক কিন্তু ডাটা সেন্টারের উপর আজকে থেকেই কিন্তু ফোকাস করে একটা প্রপার ওয়ার্ক করার চেষ্টা করছে। তো এটাতেও আমরা ডিপ ডাইভ করবো আমরা ভিডিওতে আগে গিয়ে, দেখার চেষ্টা করো কিভাবে ডাটা সেন্টারটাকে নিয়ে ওরা কাজ করছে, ওকে, কিভাবে ডিপ্লয়মেন্ট গুলো করছে। দেন আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং করবো। তবে হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে রেভিনিউতে আমরা যদি দেখি ডাটা সেন্টারের থেকে যে একটা রেভিনিউ আছে সেটা খুবই সামান্য। ওকে, কিন্তু হ্যাঁ, এই রেভিনিউটা যত আস্তে আস্তে বাড়া শুরু করবে, ডাটা সেন্টারের পার্টিকুলার পার্ট থেকে এই রেভিনিউটা অ্যাডেড হওয়া শুরু হবে, সেখানে কিন্তু আমরা একটা ভালো আর্নিং গ্রোথ দেখতে পারবো। তো এটা একটা আর্নিং ক্যাটালিস্ট হিসেবে কিন্তু আমরা ধরতে পারি কোম্পানি। ওকে, আচ্ছা, টি ফিউল ডিসালফারাইজেশন এইটার কনসেপ্টটা যদি আমরা বলি, অলরেডি আমরা যদি দেখি যেগুলো কনভেনশনাল আমাদের পাওয়ার জেনারেশন এরিয়া, মানে কোল বেসড। ওকে, কোল বেসড যে পাওয়ার জেনারেশন এরিয়া গুলো বা তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে কিন্তু একটা সালফার ডাই অক্সাইডের বিশাল পরিমাণে দূষণ হয়, যেটা অবভিয়াসলি নেচারের জন্য ভালো না। তো তার জন্য আমাদেরকে গভর্নমেন্টের তরফ থেকে নানা রকমের ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে কিভাবে এই সালফার ডাই অক্সাইডের এমিশনটাকে কন্ট্রোলে নিয়ে আসা যায়, কাজ করা যায়। ওকে, তো ডিসালফারাইজেশন মানে হচ্ছে কতটা কন্ট্রোল ওয়েতে এই তাপবিদ্যুৎ কেন্দ্র বা কনভেনশনাল যেখান থেকে সালফার ডাই অক্সাইড নির্গত হচ্ছে সেগুলোকে কিভাবে অপটিমাইজ করে কন্ট্রোল ওয়েতে সেগুলো কিন্তু রিলিজ করা যায়। তার জন্য টেকনো ইলেকট্রিক যে সলিউশনটা প্রোভাইড করছে সেটা হচ্ছে ফিউল গ্যাস ডিসালফারাইজেশন। তো এটাও একটা পার্ট। ওকে, আচ্ছা, এবার যদি আমরা কোম্পানিটার মোটামুটি এই চারটে সেগমেন্ট, প্রধানত সেগমেন্ট, আরেকটা সেগমেন্ট হচ্ছে রিনিউয়েবলস। তো কোম্পানি আস্তে আস্তে ধীরে ধীরে রিনিউয়েবল সেগমেন্টের ওপরে, রিনিউয়েবল পাওয়ার সাপ্লাইয়ের ওপরেও কিন্তু কাজ করার চেষ্টা করছে। এটাও কিন্তু কোম্পানির জন্য একটা পজিটিভ সাইড। ওকে, এবার আমরা কোম্পানির কিছু ফান্ডামেন্টাল ডাটা গুলোকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি। আমরা যদি দেখি কোম্পানির আজকের দিনে দাঁড়িয়ে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মোটামুটি 16%-এর কাছাকাছি আছে, আর আরওই আছে হচ্ছে 12%-এর কাছাকাছি। আর রিটার্ন লেভেলে আমরা যদি দেখি মোটামুটি আমার মতে 15%-20% অ্যাভোভ আরওই বা আরওসি হলে বেটার। ওকে, আচ্ছা, দেখে নি তো ডেপ্টের পজিশনিং কি আছে। ডেপ্ট আছে হচ্ছে 39 কোটি। আমরা যদি দেখি কোম্পানির সাইজ অনুযায়ী বা কোম্পানি যে সেগমেন্টটাতে কাজ করছে, ইপিসি সেগমেন্ট, সেই অনুযায়ী কিন্তু ডেপ্টটা আমার কাছে খুব একটা বেশি বলে মনে হচ্ছে না। তো এটা কিন্তু একটা পজিটিভ সাইড। এতে আমরা যদি দেখি কোম্পানির একটা কিন্তু ফান্ডামেন্টাল টাফনেস আমাদের সামনে কিন্তু শো হচ্ছে। নেক্সট আমরা যদি দেখি ক্যাশ ইকুইভ্যালেন্ট, মানে কত ক্যাশ আছে কোম্পানির কাছে ব্যাংকিং এ, মোটামুটি 129 কোটির ক্যাশ কোম্পানির কাছে কিন্তু আছে। তার মানে আমি যদি দেখি নেট ডেপ্ট ফ্রিও কিন্তু কোম্পানিকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি। তাহলে এটা একটা কিন্তু টাফ, স্ট্রং ফান্ডামেন্টালের একটা কিন্তু আমরা বুঝতে পারছি। আচ্ছা, সেলস গ্রোথ আর প্রফিট গ্রোথ দেখি, হ্যাঁ, একটা সিগনিফিকেন্ট কিন্তু কোম্পানি সেলস আর প্রফিট গ্রোথ আনতে পারছে। হ্যাঁ, এটাও একটা পজিটিভ ফ্যাক্টর কোম্পানির জন্য। এবার আমরা যদি একটু ডিপ ডাইভ করি, ডিপ ডাইভ করলে আমরা দেখতে পারবো কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে একদম টপ লেভেলে আমরা যদি দেখি সুন্দর কিন্তু একটা মোমেন্টাম আমরা পাচ্ছি, একটা কিন্তু সুন্দর মোমেন্টাম, আপসাইড মোমেন্টাম আমরা পাচ্ছি। ওকে, কিন্তু আমরা যদি দেখি ইয়ার ইয়ার অন ইয়ার বেসিসে যদি দেখি একটা গ্রোথ থাকলেও কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু গ্রোথটা
একটু হলেও ডিক্লাইন করে গেছে। তো এটার একটা কারণ হতে পারে, আহ, যেহেতু এটা কোয়ার্টার 1, আমরা সেহেতু বলতে পারি কোম্পানির মেনলি কোয়ার্টার 1 ওয়ানে ওদের যে অপারেশন গুলো হয় বা ওদের যে ডেলিভারি গুলো হয় সেগুলো কিন্তু তুলনামূলক কম হয় কোয়ার্টার 4-এর তুলনাতে। তাহলে আমরা যদি দেখি প্রত্যেকটা কোয়ার্টারই, মানে জুন কোয়ার্টার গুলোতেই ওদের কিন্তু একটা টপ লাইনে কিন্তু চাপ থাকে। হ্যাঁ, সেটা সিগনিফিকেন্টলি আমরা যদি দেখি পরের কোয়ার্টার গুলো কিন্তু কভার আপ হয়। এটা একটা কিন্তু ফ্যাক্টর আছে। তো এর জন্য আমার হয়তো ইনিশিয়ালি মনে হতে পারে যে কোয়ার্টার বেসিসে নেগেটিভ হচ্ছে, কিন্তু না, আমাকে একটু ব্রডার পিকচারটাকেও দেখতে হবে। আমি যদি ব্রডার পিকচার দেখি, আমরা ইয়ারলি যদি প্রফিট অ্যান্ড লসটাকে একটু আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি, আমরা দেখতে পাবো এখানে দেখুন সুন্দর একটা কিন্তু আপওয়ার্ডে কোম্পানি কিন্তু তার রেভিনিউটাকে বা সেলসটাকে কিন্তু ইনক্রিজ করার চেষ্টা করেছে। ওকে, এটা টেলিং 12 মান্থ, ঠিক আছে, এটাতে আর নজর দিচ্ছি না। আমরা যদি দেখি মার্চ 2024-এর তুলনায় মার্চ 2025-এর কিন্তু কোয়ার্টারটা একটা স্ট্রংলি আপ মুভমেন্টের দিকে গেছে। ওকে, তাহলে লং টার্মেও যদি দেখি আমরা একটা রেভিনিউ গ্রোথ পাচ্ছি। দেন এক্সপেন্সেও যদি দেখি, এক্সপেন্সও মোটামুটি কন্ট্রোলেবল ম্যানারেই কিন্তু কোম্পানি কাজ করছে। দেন অপারেটিং প্রফিট মার্জিন আমাদের কাছে 15% শো হচ্ছে, 14%, দেন 11%। ওকে, তো আমরা যদি দেখি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন হয়তো আগের তুলনাতে রিসেন্টলি কমেছে বলে মনে হচ্ছে, কিন্তু আমরা যদি দেখি এটা একটা লজিক্যাল, মানে 15% ওপিএম মার্জিন একটা লজিক্যাল ওপিএম মার্জিন, এমন না যে খুব একটা খারাপ। ওকে, এবার আস্তে আস্তে ধীরে ধীরে কি করে এই অপারেটিং প্রফিট মার্জিনটাকেও ইনক্রিমেন্ট করা যায় সেটা আমাদেরকে দেখতে হবে কোম্পানি করতে পারছে কি পারছে না। ক্লিয়ার। দেন আমরা যদি দেখি ইন্টারেস্ট পেমেন্ট, হ্যাঁ ইন্টারেস্ট পেমেন্ট সামান্য ডেপ্ট আছে, খুব একটা এখানে নেগেটিভ ফ্যাক্টর নেই। আচ্ছা, নেট প্রফিট লেভেলেও যদি আমরা দেখি কোম্পানি কিন্তু নেট প্রফিট লেভেলেও একটা সুন্দর গ্রোথ করতে পেরেছে, এটাও কিন্তু একটা আমাদের জন্য পজিটিভ ফ্যাক্টর বা একটা স্টেবিলিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কোম্পানির ফান্ডামেন্টাল ওয়াইজ কিন্তু একটা খুব সুন্দর স্টেবিলিটি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, দেন ব্যালেন্স শিটটা যদি একটু দেখি, ব্যালেন্স শিটে রিজার্ভটা কিন্তু স্ট্রংলি ইনক্রিজ করছে কোম্পানি, তাহলে একটা স্ট্রং ব্যালেন্স শিটও কিন্তু আমাদের সামনে ধরা পড়ছে। ক্লিয়ার। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি ব্যালেন্স শিটে দেখার চেষ্টা করি সেটা হচ্ছে সিডব্লিউআইপি, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রসেস। এটাও কিন্তু একটা ফান্ডামেন্টাল ট্রিগার পয়েন্ট আমাদের কাছে। আমরা যদি দেখি কোম্পানি কিন্তু 2023 সাল থেকে একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার স্ট্রংলি করার চেষ্টা করছে, এবং সেটাকে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু পজিটিভলি অনেকটা ইনক্রিজ করেছে। এটাও কিন্তু একটা স্ট্রং পজিটিভ পয়েন্ট আমরা বলতে পারি। তাহলে ব্যালেন্স শিটও আমাদের কাছে একটা স্ট্রং এরিয়াতে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি মোটামুটি কোম্পানি পজিটিভ দিকেই রাখার চেষ্টা করছে এবং হচ্ছে। তো এটাও কিন্তু একটা পজিটিভ ফ্যাক্টর কোম্পানির জন্য। দেন আমরা যদি একটুখানি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখার চেষ্টা করি, এমন তো না কোনো এফআইআইডিআই বেরিয়ে যাচ্ছে বা মালিক একদমই ইন্টারেস্টেড নয় নিজের কোম্পানিতে, বেরিয়ে চলে যাচ্ছে, ডিক্রিজ করছে তার শেয়ার হোল্ডিং। তো সেরকমও কোনো ব্যাপার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। কোম্পানির মালিক যারা আর কি প্রমোটার্স, মেন ম্যানেজমেন্ট, তারাও কিন্তু কোম্পানিতে স্টে করছে। এফআইআই দেখি, হ্যাঁ এফআইআই স্লাইটলি ডিক্রিজ করলেও কিন্তু খুব বেশি এমন ডিক্রিজ করে গেছে 1-2% চলে গেছে এমন কোনো ব্যাপার না। ডিআইআই যে ডিক্রিমেন্টটা করেছে একদম সীমিত ডিক্রিমেন্ট করেছে, এমন না যে খুব বেশি একটা পার্ট বার করে দিয়েছে কোম্পানির, এমন কোনো ব্যাপার নেই। আচ্ছা, পাবলিক পাবলিক কিছুটা হলেও ইনক্রিমেন্ট করেছে মার্চ 2025-এর তুলনাতে জুন 2025-এ আমরা ডাটাটা যদি দেখি। তো ঠিক আছে, এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমাদের কোনো সেরকম নেগেটিভ পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি না। তো ফান্ডামেন্টাল ডাটা পয়েন্ট যদি আমরা দেখি, খুব বেশি যে নেগেটিভ জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এমন কোনো কিন্তু ব্যাপার নেই। এবার একটু ভ্যালুয়েশনটাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি। আজকের দিনে দাঁড়িয়ে স্টক পি হচ্ছে 42-এর কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে। তো আমরা যদি দেখি কোম্পানির একটা মিডিয়ান পি মোটামুটি 27-এর কাছাকাছি স্টে করে। ওকে, আমরা আপাতত যদি দেখি ঠিক মিডিয়ান পি ও অলমোস্ট 68-এর হাইয়েস্ট একটা পি তে আগস্ট 2024-এর কাছাকাছি স্টে করেছিল। সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে পিটা ডিক্রিজ করে অলমোস্ট লো এসছিল হচ্ছে 31-এর কাছাকাছি, মানে মিডিয়ান পির কাছাকাছি অলমোস্ট এসছিল। দেন একটা কিন্তু আবার কারেকশন, ছোট্ট একটা কারেকশন করে আজকের দিনে দাঁড়িয়ে পিটা দাঁড়িয়ে হচ্ছে 39, ওই 40 আমরা ধরতে পারি।
লেভেলে দাঁড়িয়ে রয়েছে। তবে পি বেড়ে গেছে মানেই যে কোম্পানি খুব বাজে হয়ে গেছে এর কোনো মানে নেই। কারণ আমরা কখনোই এরকম কোম্পানি পাবো না যে খুব ভালো সুন্দর গ্রোথ করছে কিন্তু তার দামটা কম। যে ভালো গ্রোথ করবে, যে স্ট্রং কোম্পানি, তার কিন্তু ভ্যালুয়েশনটাও বেশি থাকবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন খুব বেশি ভ্যালুয়েশন পে না করে ফেলি, বা আমরা এমন যেন ভেবে না ফেলি ভ্যালুয়েশন ডিক্রিজ করতে করতে সেটা হাতছাড়াই হয়ে গেল কোম্পানিটা। আমরা একটা ফেয়ারলি ভ্যালু এরিয়াতে সবসময় ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবো এরকম ভালো কোম্পানিগুলোতে। এখানে যদি আরেকটা বিষয় দেখি, আর্নিংস, দেখুন আর্নিংসটা কিন্তু স্ট্রংলি গ্রোথে আছে, এইগুলো হচ্ছে আর্নিংস এর কলম। ওকে, এগুলো কিন্তু স্ট্রংলি উপরের দিকেই যাচ্ছে ইনিশিয়ালি যদি আমরা দেখতে পাই। এই এই ক্ষেত্রেও যদি আমরা দেখি তাহলে কিন্তু এটাও আমাদের কাছে পজিটিভ ফ্যাক্টর। তো আজকের দিনে দাঁড়িয়ে হ্যাঁ আমি অবশ্যই বলতে পারি না একদমই ফেয়ার ভ্যালু পজিশনে দাঁড়িয়ে রয়েছে, স্লাইটলি ওভার ভ্যালু জায়গাতে আছে, আমরা এইটুকুনি সিদ্ধান্তে আসতে পারি। ওকে, তাহলে ভ্যালুয়েশন ওয়াইজ যদি আমরা দেখি ও স্লাইটলি ওভার ভ্যালু পজিশনে দাঁড়িয়ে রয়েছে। দেন আমরা একটুখানি কোম্পানির কিছু কনকল পড়ার চেষ্টা করি, চলুন। কোম্পানির ম্যানেজমেন্ট কি কি গাইডেন্স দিচ্ছে কোম্পানি সম্বন্ধে। আচ্ছা, ফার্স্ট ম্যানেজমেন্ট কমেন্টারি যদি আমরা দেখি আগস্ট 2025-এর কমেন্ট কনকল নোট থেকে আমি দেখছি এটা। রেজাল্ট আর নট কম্পারেবল কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস ডিউ টু সিজনালিটি। আচ্ছা হ্যাঁ, যেটা আমরা অলরেডি দেখে এলাম। আমরা দেখে এলাম না কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে গ্রোথটা একটু সীমিত বলে মনে হচ্ছে আমাদের। এটার কারণটা কি সেটাই ম্যানেজমেন্ট আমাদের সামনে রাখার চেষ্টা করছে। কোয়ার্টার ওয়ান টিপিক্যালি কন্ট্রিবিউট 15% অফ অ্যানুয়াল টার্নওভার, মানে ওদের যে টোটাল অর্ডার তার অ্যানুয়াল টার্নওভারের মাত্র 15% কোয়ার্টার ওয়ানে ডেলিভার হয়। আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে ওই কোয়ার্টার ফোর হচ্ছে ওদের লার্জেস্ট কোয়ার্টার, কোয়ার্টার ফোরের দিকে বাকি যে অর্ডার গুলো থাকে সেগুলো ডেলিভার হয়, এবং ডেলিভার হওয়া মানে তার থেকে একটা রেভিনিউ আমরা পাবো। এটাই কোম্পানি বলার চেষ্টা করছে। তাহলে আমরা একটু লম্বা পিকচারটাকে কিন্তু আমাদের টেকনো ইলেকট্রিকে দেখতে হবে। ওকে, দেন আমরা যদি দেখি কোম্পানি বলছে মার্জিন এক্সপ্যানশন কোম্পানি করার চেষ্টা করছে, এবং মার্জিন এক্সপ্যানশন করছে কিভাবে, ইমপ্রুভ এক্সিকিউশন টাইমলাইন। তারা তাদের এক্সিকিউশন টাইমলাইনটাকে খুব ইমপ্রুভ করছে, হঠাৎ করে যেন আর টাইমলাইনটা অনেকটা ইনক্রিজ না করে যায়। ওকে, প্রপারলি ম্যানেজ করে কাজ করছে, কম্প্রেসড প্রজেক্ট শিডিউল গুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে কাজ করছে, এবং দেন যেটা খুব ইম্পর্টেন্ট মেকানাইজ রিসোর্স ডেপ্লয়মেন্ট। আচ্ছা, রিসোর্স ডেপ্লয়মেন্ট গুলো খুব সুন্দরভাবে মেকানাইজ ভাবে একটা করার চেষ্টা করছে যাতে খুব অপটিমাইজ ভাবে কোম্পানি কিন্তু এগোতে পারে। দেন আমরা যদি দেখি অর্ডার বুক অ্যান্ড এক্সিকিউশন, হ্যাঁ এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আমরা এই অর্ডার বুক থেকেই কিছুটা হলেও আন্ডারস্ট্যান্ড করতে পারবো ভবিষ্যতের আর্নিংস এর যে সোর্স গুলো আছে সেগুলো কি হতে পারে, আমার আর্নিং ক্যাটালিস্ট দরকার। তো আমরা যদি দেখি অর্ডার বুক কিন্তু জুনের কোয়ার্টারের তুলনাতে এত কোটি এক্সিকিউটেড অর্ডার পড়ে রয়েছে, মানে এগুলো এক্সিকিউটেড হবে। L1 অর্ডার এত কোটি আছে। আচ্ছা, 3,500 কোটি অলরেডি অর্ডার আছে। ম্যানেজমেন্টের গাইডেন্স যেটা আমরা যদি দেখি 2 বছরে 40 থেকে 15% ক্যাগারে এই অর্ডার বুকটাকে গ্রোথ করার চেষ্টা করছে কোম্পানি, খুব ভালো একটা জায়গাতে আছে। আচ্ছা কমিশন, আচ্ছা 17 প্রজেক্ট রিসেন্টলি লাস্ট ইয়ারে কমিশন হয়েছে, আর এই জায়গাগুলোতে অনগোয়িং এক্সিকিউশন হচ্ছে অলরেডি, খুব ভালো একটা জায়গাতে কিন্তু আমাদের অর্ডার বুকটা দাঁড়িয়ে রয়েছে। এটা কিন্তু কোম্পানির জন্য একটা সুন্দর পজিটিভ ফ্যাক্টর। ব্যালেন্স শিট যদি দেখি, হ্যাঁ ব্যালেন্স শিট অবভিয়াসলি আমরা দেখলাম যে ব্যালেন্স শিট কিন্তু একটা স্ট্রং এরিয়াতে দাঁড়িয়ে রয়েছে, অলরেডি আমরা এটা দেখেই গেলাম। ক্লিয়ার? আচ্ছা, সেগমেন্ট ওয়াইজ যদি দেখি ইপিসি যেটা ওদের সব থেকে বেশি রেভিনিউ জেনারেট করে দেয়, ইপিসি যদি দেখি 765 থেকে 400 কিলোওয়াট সাবস্টেশন ওরা তৈরি করছে। আচ্ছা, হাই অ্যালটিটিউড কিছু এরিয়াতে সাবস্টেশন তৈরি করছে, খুব ভালো একটা ফ্যাক্টর। 20+ সাবস্টেশন টু বি কমপ্লিটেড ইন দিস ইয়ার। বা অর্ডার পাইপলাইন যদি আমরা দেখি, বিডিং পাইপলাইন যদি দেখি, 40,000 CR পার অ্যানাম ইন সেক্টর টেকনো। আচ্ছা, টেকনো যেটা অ্যানুয়াল উইন টার্গেট নিচ্ছে নেক্সট 4 ইয়ারে এত কোটির একটা টার্গেট করার চেষ্টা করছে, এটাও ভালো একটা ব্যাপার আছে। ওকে, তাহলে মোটামুটি আমরা যদি দেখি কোম্পানির অর্ডার বুক খুব স্ট্রং এরিয়াতে দাঁড়িয়ে রয়েছে পার্সোনালি আমার মনে হচ্ছে। দেন ওদের যে অনগোয়িং প্রজেক্ট গুলো সেগুলোও কিন্তু একটা সুন্দর পেসে এগোচ্ছে।
ওকে। আচ্ছা, দেন যেটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি যেটার উপর খুব ফোকাস করছি, সেটা হচ্ছে ডাটা সেন্টার। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে এই ডাটা সেন্টার হয়তো রেভিনিউতে খুব বেশি কন্ট্রিবিউটেড করছে না, কিন্তু আস্তে আস্তে যখন ডাটা সেন্টারের গ্রোথ কোম্পানি বাড়াতে পারবে, দেন চাহিদা আসবে, তখন কিন্তু রেভিনিউতে একটা সিগনিফিকেন্ট অংশ কিন্তু এই ডাটা সেন্টার থেকে আসতে পারে। আর এটাও কিন্তু একটা স্ট্রং আর্নিংস এর ক্যাটালিস্ট। ওকে। যদি আমরা দেখি, আচ্ছা, চেন্নাই হাইপার স্কেল ডাটা সেন্টার স্ট্যাটাস কি আছে? ওদের ফেজ ওয়ান মোটামুটি কমপ্লিট হয়ে রয়েছে। আচ্ছা, ক্যাপেক্স 500 CR ইনভেস্টমেন্ট অলরেডি করে রেখেছে, ক্যাপিটাল ডব্লিউআইপি যেটা আমরা দেখে এলাম। ওকে। আচ্ছা, গাইডেন্স কি দিচ্ছে? মোটামুটি এত এত করে সাবসিকুয়েন্ট ইয়ার অ্যাজ ইউটিলাইজেশন র্যাম্পস আপ। আচ্ছা, খুব ভালো কথা। ওকে। আচ্ছা, স্ট্র্যাটেজিক পজিশনিং করার চেষ্টা করছে, এআই ব্যাকআপ অ্যাপ্লিকেশন যেগুলো রান করতে পারে, বা খুব সুন্দরভাবে কিন্তু কোম্পানি আজকের দিনে দাঁড়িয়ে এগোচ্ছে। এজ ডাটা সেন্টার। ওকে। আচ্ছা, আমরা যদি একটুখানি দেখি ওদের ডাটা সেন্টারের যে ভিউটা, আওয়ার ডাটা সেন্টার ভিজন অ্যালাইন অ্যালাইন টু দ্য বিগ পিকচার, দ্য ম্যাপ শো দ্য 102 সিটিজ অফ এজ ডাটা সেন্টার অ্যাক্রস ইন্ডিয়া। ওকে, ওদের মেন মেন ডাটা সেন্টার গুলো যদি আমরা দেখি, এখানে দেখুন সুন্দরভাবে ম্যাপ ওয়াইজ ওরা একটা প্রেজেন্টেশন দিয়েছে। আচ্ছা, হাইপার স্কেল ডাটা সেন্টার এগুলো মানে টেকনো কলকাতা ডিসি অ্যান্ড টেকনো চেন্নাই ডিসি, এই দুটো হচ্ছে একদম টপ মোস্ট হাইপার ডাটা সেন্টার, এই দুটো এরিয়াতে আছে। এবং দেন তার আন্ডারে আমরা যদি দেখি ফার্স্ট ফেজে 20টা লোকেশনে, এই যে আমরা এই রেড যেগুলো দেখতে পাচ্ছি, নাগপুর, ভোপাল, এই রেড গুলো ইন্দোর, এই 20টা এরিয়া গুলোতে সাব ডাটা সেন্টার গুলো সাব লোকেশনে ফার্স্ট ফেজে তৈরি হবে। দেন নেক্সট ফেজে কোনগুলো তৈরি হবে, নেক্সট ফেজে যেগুলো আমরা ইয়েলো কালার দেখতে পাচ্ছি সেগুলো তৈরি করার চেষ্টা চলছে। তো অনগোয়িং সুন্দরভাবে কোম্পানি কিন্তু এগোনোর চেষ্টা করছে, পুরো প্রপার প্ল্যান ওয়াইজ এগোনোর চেষ্টা করছে। তো এখানে যদি আমরা দেখি পুরো আহ ইন্ডিয়াতেই ওরা কিন্তু প্রত্যেকটা এরিয়াটাকে ক্যাটার করে কাজ করার চেষ্টা করছে, এটা খুব ভালো একটা পজিটিভ ফ্যাক্টর। ওকে। তাহলে এটা একটা পজিটিভ ফ্যাক্টর গেল। আচ্ছা, ওদের যে এজ ডাটা সেন্টার, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি আছে? কিছু তো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমাকে মেনশন রাখতে হবে, তাই না, বা দেখতে হবে। আচ্ছা, ল্যান্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি, ওরা কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে এবং রেলটেল, অ্যাকচুয়ালি এজ ডাটা সেন্টার রেলটেলের সাথেই পার্টনার করে কিছুটা কাজ এগোনোর চেষ্টা চলছে। রেলটেল অ্যান্ড ইন্ডিয়ান রেলওয়ে উইল অ্যাসাইন টেকনো ইলেকট্রিক ল্যান্ড ফর ইডিসি প্রজেক্ট। ওকে। টেকনো ইলেকট্রিককে কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে এবং রেলটেল প্রজেক্ট অ্যাসাইনের জন্য ল্যান্ড প্রোভাইড করছে, এবং সেগুলো কিন্তু প্রপার প্রাইম লোকেশনে, ক্লিয়ার, যেখানে সবকিছুর কানেক্টিভিটি খুব ফাস্ট আমি পেয়ে যাব। আচ্ছা, দেন আমরা যদি দেখি ফাইবার, রেলটেল উইল প্রোভাইড প্রাইমারি লিঙ্ক ব্যান্ডউইথ অ্যাট ইচ ইডিসি সাইট। এই ব্যান্ডউইথ, লিঙ্ক ব্যান্ডউইথ কিন্তু খুব দরকার একটা ডাটা সেন্টারের জন্য। ঠিক আছে, তাহলে এটা রেলটেলের সাথে ওরা কিন্তু কাজ করার চেষ্টা করছে। তবে আমার কাছে যেটা অ্যাকচুয়াল অ্যাডভান্টেজ আমার মনে হয়, সেটা হচ্ছে পাওয়ার। টেকনো ইলেকট্রিক অলরেডি কিন্তু ডিস্ট্রিবিউশন সেগমেন্টে কাজ করছে, ওরা কিন্তু এই জায়গাটাকে প্রপারলি জানে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি দেখি, ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডাস্ট্রি অলমোস্ট 60% অফ দিস ইডিসি উইল বি পাওয়ার্ড বাই রিনিউয়েবল এনার্জি। ওকে। ডাটা সেন্টার এমন একটা এরিয়া যেখানে কিন্তু আমাদেরকে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই দিতে হবে। যদি বাই এনি চান্স কিছু মিলি সেকেন্ডের জন্য পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায়, ডাটা সেন্টার অফ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা যাকে প্রোভাইড করছি সার্ভিস, সেই কোম্পানিগুলোর কিন্তু একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে, কাস্টমার একটা বড় ক্ষতি হতে পারে। তাহলে এখানে কিন্তু আনইন্টারাপ্টেড একটা পাওয়ার সাপ্লাই দরকার, যেটা রিনিউয়েবল এনার্জি থেকে ওরা আনার চেষ্টা করছে। আরেকটা যেটা উম ব্যাপার আছে, সেটা হচ্ছে ওরা অনেকটা কম্পিটিটিভ রেটে এই পাওয়ারটাকে, পার ইউনিট পাওয়ার কিন্তু তৈরি করতে পারছে। এতে কি হবে? এতে ডাটা সেন্টারের যে কস্ট হবে সেটা অনেকটা কম হবে। ওকে। তাহলে আমরা যে ডাটা সেন্টারের কাস্টমার, তাদেরকে আমরা কম দামে একটা বেটার সার্ভিসও কিন্তু প্রোভাইড করতে পারবো, এটাও কিন্তু একটা পজিটিভ ফ্যাক্টর। তো এই একটা পজিটিভ ফ্যাক্টর নিয়ে কিন্তু ওরা প্রধানত ওয়ার্ক করার চেষ্টা করছে। ওকে। তাহলে এবার আমরা মোটামুটি একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলাম কোম্পানির ওপরে। দেন আজকে আমরা কিছু কোম্পানি টেকনিক্যাল চার্ট অনুযায়ী কি মোমেন্টাম একটা আসতে পারে সেটাও একটু আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করব। তাহলে আমরা ট্রেডিং ভিউতে গিয়ে টেকনো ইলেকট্রিকটাকে একবার সার্চ করে নেব। দেখুন, আমরা টেকনো ইলেকট্রিকের চার্টটা এখানে ওপেন, কোম্পানির ডেইলি চার্টটাকে কিন্তু এখনই
দেখবো না, আমরা চেষ্টা করব কোম্পানির মান্থলি চার্ট বা ইয়ারলি উইকলি চার্ট এই জায়গাটাকে একটুখানি আন্ডারস্ট্যান্ড করার, যেহেতু আমাদের ভিউটা কিন্তু লম্বা, আমরা ফান্ডামেন্টালি ইনভেস্ট করার চেষ্টা করছি। আজকের দিনে যদি আমরা দেখি, এখান থেকে কোম্পানি একটা দারুণ আপওয়ার্ড মোমেন্টাম কিন্তু করেছিল। দেন আমরা এখান থেকে এই এরিয়া থেকে একটা তো ব্রডার মার্কেটেই একটা কারেকশন এসেছিল। সো এই স্টকটার মধ্যেও দেখুন একটা সিগনিফিকেন্ট ভালো রকমের কারেকশন এসেছিল। ওকে, দেন কারেকশন আসার পর একটা স্ট্রং বেস বিল্ড করে কোম্পানি আবার আপসাইডে মুভমেন্টাম করার মুভমেন্টাম করার চেষ্টা করছে। এখানে যদি আমরা দেখি, এখানে একটা হায়ার লো পজিশন তৈরি করছে, মানে আমার কাছে কোথাও না কোথাও টেকনিক্যালি যদি দেখি, বায়াররা কিন্তু স্ট্রংলি মুভমেন্টাম দেওয়ার চেষ্টা করছে। দেন এই জায়গাটা যদি ও একটা ব্রেকআউট করে সাস্টেন করতে পারে রিজেকশনটাকে, দেন কিন্তু একটা স্ট্রং মুভমেন্টাম আমরা পেতে পারি। আর ইনিশিয়ালি যদি আমরা দেখি, যেহেতু স্লাইটলি ফান্ডামেন্টালি আমাদের একটু ওভার ভ্যালুড মনে হলো, আর এখানে আমরা যদি দেখি, জাস্ট এখানে হয়তো একটু সামান্য একটা ওই 1500 লেভেলে একটা কারেকশন করে কিন্তু কোম্পানি একটা সুন্দর মুভমেন্ট করতে পারে। ওকে, তাহলে টেকনিক্যালিও আমাদের কাছে মোটামুটি খুব একটা নেগেটিভ ফ্যাক্টর নেই, পজিটিভলি কোম্পানিটা এগোনোর চেষ্টা করছে। দেন ফান্ডামেন্টালিও যদি দেখি, ফান্ডামেন্টালিও কিন্তু কোম্পানির একটা সুন্দর গ্রোথ আমরা বা আর্নিং ক্যাটালিস্ট আমরা কিন্তু দেখতে পেলাম। ওকে, আচ্ছা, এই যে স্টকটা নিয়ে আলোচনা করলাম, এটা কিন্তু কোনো বাইসের রেকমেন্ডেশন নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। ওকে, নিজেরা অবশ্যই স্টাডি করবেন। আমরা জাস্ট ভিডিওর মাধ্যমে কি করার চেষ্টা করছি, আপনাদেরকে নলেজটা দেওয়ার চেষ্টা করছি, কি করে আমরা ফান্ডামেন্টাল জিনিসগুলোকে আন্ডারস্ট্যান্ড করব, ভাববো, অ্যানালাইসিস করব, এবং সেটাকে টেকনিক্যালি কি করে আমরা দেখার চেষ্টা করবো, টেকনিক্যাল চার্টে এই করে রিড করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ারও করবেন, এবং আপনাদের যাবতীয় যা যা জিজ্ঞাসা আছে এই ভিডিও এগেনস্টে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই কমেন্টে করবেন। বা আদার্স কোন স্টকে আপনারা এরকম সুন্দর অ্যানালাইসিস আপনারা দেখতে চাইছেন, বুঝতে চাইছেন, কোন টপিক নিয়ে আপনারা বুঝতে চাইছেন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব সেইগুলোর উপর ভিডিও বানানো।